আসসালামু আলাইকুম। আমার পাঠঘরের আরো একটি সেশনে আপনাদের সবাইকে স্বাগতম এবং তার সাথে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনটিআরসি এর নতুন নিয়োগ কবে আসতে পারে। সবাই আর কি আমাদের গত ভিডিওটা প্রশ্ন করেছেন যে স্যার এনটিআরসি নিয়োগ সম্পর্কে কিছু বলেন, কবে আসতে পারে। তারপরে হচ্ছে এনটিআরসি এর নতুন নিয়োগে কোটা পদ্ধতি কেমন হতে পারে, তারপরে হচ্ছে 19তম সার্কুলার কবে হতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ওসমান স্যারের সাথে। তো চলুন কথা না বাড়ি আলোচনা শুরু করা যাক। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ। স্যার আমার প্রথম প্রশ্ন হচ্ছে স্যার আপনি ঈদ কেমন কাটছে স্যার? আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। এই ফাঁকে আমি একটু বলে রাখি জি যে স্যার। আমরা ঈদের দিন সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম। তো সেই মেসেজটার মিনিংটা হয়তো বা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম হতে পারে, জি কিন্তু স্যার। আলটিমেটলি এটাই বাস্তবতা। জি স্যার। এটাই বাস্তবতা, কারণ দেখা যাচ্ছে কি যে আমাদের সমাজ ব্যবস্থাটা মানে সত্যি কথা বলতে কি, যে একটা মানুষকে, বিশেষ করে পুরুষ মানুষকে ডেজিগনেশনের মানে চশমা দিয়ে অবশ্যই অবশ্যই চশমা অবশ্যই। চশমা দিয়ে দেখে। এটা একদম ধ্রুব সত্যি কথা। অনেকেই অনেক কথা বলতে পারবে দার্শনিক দৃষ্টিকোণ থেকে, আর বাংলাদেশে তো প্রতি ঘরে ঘরে এখন হুম হুম মোটিভেটর। হুম। হ্যাঁ, যে রিসপেক্ট, তাদেরকে প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছে। আমার কাছে জীবনের প্রকৃত সত্য এটাই, যে আমার ডেজিগনেশনটা কত বড় ডেজিগনেশন হোল্ড করি আমি। জি স্যার। তো সেই ক্ষেত্রে যাদের চাকরি নেই, আমার মনে হয় না যে দুই একটা ব্যতিক্রম ছাড়া কারোর ইদি খুব একটা ভালো কাটেনি। এক্স্যাক্টলি স্যার। কাটেনি ভালো। তো যাই হোক, তারপরেও আমাদের তো খারাপ সময় থাকবেই। আর খারাপ সময়ে যত ঘনিয়ে আসবে, আমাদের ভালো সময়টা ধরে নিতে হবে যে তত কাছাকাছি চলে এসেছে। তো তারপরে সবাইকে আবারও ঈদের একটু বাসি শুভেচ্ছাই বলা যায়। তো যাই হোক, একটা মেসেজ যেটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, সামনের ঈদে আবারও দেখা হবে আপনাদের সাথে। আজকে যারা সফল হতে পারেননি বা আজকে যারা সফলতা পাননি, আমি চাই যে আগামী ঈদে বা এর মধ্যে থেকে সফল মানুষদের সাথেই আবার আমাদের কথা হোক, কথা হোক। আমাদের আবার দেখা সবার হোক। জন্য সেই শুভকামনা সবার জন্য রইল। সে শুভকামনা। তো আপনি যে আলোচনাটা নিয়ে এসেছো বা যেটি নিয়ে জি তোমার স্যার, আলোচনা আমি শুরু করে। আসলে আপনার কাছে প্রথমত জানতে চাচ্ছি স্যার, যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি স্যার এটা আনুমানিক স্যার, আমি তো সবাই তো আমরা তো এক্সাক্ট বলতে এক্সাক্ট পারবো না। বলতে পারবো না, রাইট? আনুমানিক স্যার কত দিনের মধ্যে স্যার নিয়োগটা মানে আচ্ছা, এইটা হতে পারে স্যার? আবির তুমি আমাকে যে প্রশ্নটা করেছো, আমি একটু নিচের প্রশ্নটা নিয়েই আমি একটু শুরু করি, কোঠা পদ্ধতি কেমন হবে। তো এখন এইখানে আমরা বারবার যেটা বলে এসেছিলাম, তো অনেকেই এটা পক্ষে বলেছেন বা বিপক্ষে বলেছেন, বুঝে বলেছেন আর বেশিরভাগরা না বুঝেই বলেছেন আচ্ছা আচ্ছা। যে বিধি পরিবর্তন করা ব্যতীত বা কোঠা পদ্ধতি অটোমেটিক্যালি জুলাইতে যে সার্কুলার দেওয়া হলো, সেই সার্কুলারটা অটো ইমপ্লিমেন্টেড হয়ে যাবে না যেখানে বিধি আছে। তো তার মানে বিধির পরিবর্তনটা যদি না করা হয়, অর্থাৎ পুরনো যে বিধি, যেটা ঈদের পরের দিন বা মানে 1 তারিখের একটা নিউজে আমরা দেখলাম এনটিআরসি এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে ঊর্ধ্বতন কর্মকর্তা, তো তিনি এনটিআরসির চেয়ারম্যান মহোদয় অথবা সচিব মহোদয়, ঠিক এই মুহূর্তে আমার স্মরণ নেই। তো তিনি যেটা বলেছেন যে তাদের যে বিধিগুলো আছে বা নিয়োগের যে বিধিগুলো আছে, তো তার মানে কি, তার মানে বিষয়টা স্পষ্ট, যদি বিধি পরিবর্তন না করা হয় তাহলে পুরনো যে বিধি আছে সেই বিধিতেই নিয়োগ হবে। তবে আমরা এনটিএসসির ভেতর থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় সহ অন্যান্য প্ল্যাটফর্মগুলো থেকে আমরা যে বিভিন্ন সময় এটা বিধিটা পরিবর্তনের দাবিটা উঠেছিল। তো এখন বিধি পরিবর্তন করতে গেলে একটু লেংদি প্রসেস, তো যেহেতু হুম। এটা আইন কমিশন, ভেটিং, জনপ্রশাসন মন্ত্রণালয়, এর সাথে এবার শিক্ষা মন্ত্রণালয়, এরপরে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়, তারপরে রাষ্ট্রপতি মানে মহামান্য রাষ্ট্রপতির অফিস, এই সবগুলো মানে একটু লেংদি প্রসেস। যদি এক্স্যাক্টলি এটা স্যার। করতে যায় তাহলে 2-1 বছর সময় লেগে যেতে পারে, এরকমটা সাধারণত লাগে। তো যার কারণে আমরা ধরে নিতে পারি যে বিধিটা পরিবর্তন হচ্ছে না, পুরনো বিধিতেই নিয়োগ পদ্ধতিটা হবে। হবে। এবং পুরনো পদ্ধতিতেই যে নিবন্ধনের যে কার্যক্রম, অর্থাৎ নিবন্ধন পরীক্ষা, 19তম যে নিবন্ধন পরীক্ষা, সেটা এই পদ্ধতিতে হবে, এটা আমরা মোটামুটি নিশ্চিত করে ধরে নিতে পারি। এরপরে আসো তোমার যে প্রশ্নটা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কম বেশি আমরা মোটামুটি, খুব ভালো একটা খবর আপনাদের জন্য, 1 লাখ পদের 1 লাখ স্যার। কম বেশি, এক্স্যাক্টলি। মোটামুটি 1 লাখ পদের আপনারা বিজ্ঞপ্তি, গণবিজ্ঞপ্তি পাবেন। স্যার গতবারও তো অনেক পদ খালি গতবার হয়ে তো গেছে স্যার। 96,000, গতবারের মতো তোমার সবকিছু মিলিয়ে প্রায় 32 বা 33 হাজার জনের মতো জয়েন করেছেন। আচ্ছা আচ্ছা। তো গতবারটা যদি আমরা হিসাব করি তাহলে সেইখানে প্রায় 65 থেকে 70 হাজারের মতো পদ খালি আছে।
তো এরপরে এইখানে যে আবার অনেকে চাকরি ছেড়ে দিচ্ছেন, বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় চাকরি হওয়ার কারণে। আর তোমার প্রতি বছর যে তোমার সরি প্রতি মাসে যে তোমার যারা অবসর নিচ্ছেন ওই পদগুলোতে এর সাথে যোগ হবে। আর এর সাথে আরও নতুন কিছু স্কুল এবং নতুন কিছু কলেজ সেগুলো এমপিওভুক্ত হয়েছে। ওইখানে যে শূন্য পদগুলো আছে সেই শূন্য পদগুলো এর সাথে যাবে। তো এটা আপনাদের জন্য খুব বিশাল বড় একটি সুযোগ। যদিও এই সুযোগে মানে আপনাদের তেমন কিছু করার নেই, এটা করতে হলে আপনাদেরকে এই এনটিআরসির গণবিজ্ঞপ্তিতে নিয়োগটা নিশ্চিত করতে হলে আপনাদেরকে লিখিত পরীক্ষাতে খুব ভালো একটা মার্কস পেতে হবে। কারণ আমরা এটা জানি যে লিখিত মানে এনটিআরসি এর যে লিখিতটাই একটু টাফ স্যার, ওইখান থেকে বের হওয়াটা একটু কঠিন। হ্যাঁ, আর তোমার ওইখানে যেহেতু ভাইভা মার্ক যুক্ত হয় না, আর এমসিকিউ বা প্রিলিমিনারি মার্ক যেহেতু যুক্ত হয় না, অর্থাৎ টোটাল নিয়োগ প্রক্রিয়াটা তাহলে নির্ভর করে কিসের উপরে? লিখিত পরীক্ষার উপরে। তো লিখিত পরীক্ষাতে আপনি যত ভালো মার্কস পাবেন আপনার নিয়োগটা তত হওয়ার সম্ভাবনাটা তো তত বেশি থাকবে। এখন কবে নাগাদ এটা হতে পারে? এটা আমরা যেটা বলে এসেছিলাম যে মাঝখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি একটি বিশেষ হওয়ার কথা ছিল। আপনারা যারা 19তম বা আগামী দিনে 20তম বা 21তম যারা দেবেন আপনাদের জন্য খুব ভালো একটি খবর, এবং এই ক্ষেত্রে ভাগ্য আপনাদের কিছুটা সহায় হয়েছে এবং আপনারা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আপনারা একটা ধন্যবাদ দিতেই পারেন যে তিনি এইটাকে মানে অনুমোদন দেয়নি, যার কারণে এই পদগুলো আপনাদের জন্য ফাঁকা থেকে যাচ্ছে। তো তাহলে এইটা তোমার 18তম গণবিজ্ঞপ্তি 18তম নিবন্ধনের ফল প্রকাশের পরে তারপরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা আসবে, হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। তো 18তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা খুব সম্ভবত এপ্রিল মাসে শেষ হবে। শেষ হওয়ার পর হয়তো বা 1-1.5 মাস লাগতে পারে ফল প্রকাশের জন্য। ফল প্রকাশের ইতিমধ্যে তারা মৌখিক মানে আমরা ওই আলোচনা থেকে ওনাদের যেটা বুঝলাম যে এটা হওয়ার পর তারপর তারা ইয়েটা মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রমটা শুরু করবেন। তো যেহেতু মানে এই সমস্ত জায়গাতে নির্দিষ্ট করে সময় টাইম ফ্রেমটা দেওয়া যায় না, তবে ধারণা করতেছি যে আমাদের মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর এটার ভিতরেই হয়ে যাবে। এইটার মধ্যে আমরা আশা করি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়ে যাবে। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির স্পষ্ট কার্যক্রমটা মোটামুটি আমরা এপ্রিলের শেষ হলো অর্থাৎ মেতেই আমরা জানতে পারবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম আর শূন্য পদের চাহিদা। এটা অলরেডি একবার নেওয়া হয়েছে, এটা যেহেতু একটু দেরি হচ্ছে এটা আরও একবার নেবেন তারা, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যখন শুরু হবে কার্যক্রমের আনুষ্ঠানিকতা হিসেবে তারা শূন্য পদের তালিকা নেওয়া শুরু করবে। এক্স্যাক্টলি স্যার। এরপর আবার তোমার 2 নম্বর 19তম সার্কুলার কবে? সেম 19তম সার্কুলারটা তোমার এটা আগে কথা ছিল যে আমরা গত বছর যেটা শুনেছিলাম যে 18তম ভাইভা চলাকালীন সময়ে 19তম সার্কুলার প্রকাশিত হবে, এরকমটা আমরা শুনেছিলাম। যেহেতু সেটা এখন প্রকাশিত হয়নি, আমরা একই ধারণা করতেছি যে এর মধ্যে আর দেবেন না ওনারা। ওই ভাইবার কার্যক্রমটা এপ্রিলে শেষ করে আমরা মে বা জুনের ভিতরে আশা রাখি যে 19তম সার্কুলারটা আমরা পেয়ে যাব। স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আরো একটু অ্যাড করতে চাচ্ছি, আমরা আমাদের আপকামিং ভিডিওগুলোয় কিছু ট্রিক্স অ্যাড করতে চাচ্ছি যে আপনারা কিভাবে পরীক্ষার হলে এমসিকিউ উত্তর করবেন, কি কি শর্টকাট ইউজ করবেন, এইসব বিষয় নিয়ে আমরা সামনের ভিডিওগুলোয় এগুলো ইনক্লুড করব, যাতে এই জিনিসগুলো আপনাদের একটা ধারণা পেলে আপনারা যাতে খুব সুন্দরভাবে নিজেকে ওইভাবে গুছিয়ে নিতে পারেন। এগুলোই আমাদের চ্যানেলের বিশেষত্ব। তো আশা করি আমাদের এই টিপসগুলো আপনাদের খুবই কাজে দিবে, এবং যারা আসলে একটা চাকরির জন্য খুব চেষ্টা করতেছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং আমাদের যে কোর্সগুলো আছে আপনারা চাইলে সেখান থেকেও কিছু হেল্প নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। তোমাকে আমি একটু ডিস্টার্ব করব যে আমি প্রায় শুনি এটা অনেকেই বলে যে আপনারা কেন বারবার প্রাইমারি এবং বিশেষ করে এনটিআরসি নিয়ে কেন ভিডিওগুলো করেন, এরকমটা আমরা কিন্তু শুনি। স্যার আমাদের তো চ্যানেল বিসিএস এর আছে, একাডেমিকের আছে, স্পোকেনের ক্লাস আছে, আমি এইটা একটু ভোকাবুলারি ক্লাস আছে। এইটা একটু উত্তরটা দিয়ে দেই। এটা উত্তরটার কারণটা হচ্ছে কি যে আমি চাই আপনারা একটা চাকরি পান। এবং বাংলাদেশে স্যার আমি আপনারা একটু থামিয়ে দিই স্যার, বাংলাদেশে স্যার এই যে দুইটা চাকরি স্যার এখান থেকে মোটামুটি একটু বেসিকটা গুছানো থাকলে চাকরি পাওয়া খুবই সহজ, বিশেষ করে এনটিআরসি তো পাওয়া আরো সহজ। এই কারণেই আমি বারবার আমার কথা একটাই ভাই, আপনার চাকরিতে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার দরকার নেই। 3000 অর্থাৎ 1 লক্ষ এনটিআরসি নিয়োগ দেবে, আপনি সেখানে 1 লক্ষতম হন। জাস্ট এইটার জন্য। আর যেহেতু এই বিষয়গুলো আপনাদেরকে বিভিন্নজন বিভিন্ন রকম ভাবে মানে স্ক্যাম বা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু হ্যারাসমেন্ট বলেন বা ফ্রড বা জালিয়াতি বলেন, বিভিন্ন কিছু শুনবেন। তো যার কারণে আমি চাই যে
আপনারা এইখান থেকে এত সহজ, এবং সবচেয়ে বড় কথা কি হবে, তুমি এটা চিন্তা করে দেখো, 1 লাখের মধ্যে যদি চাকরি যদি না হয়, এটা তো নিতান্ত দুঃখজনক ঘটনা। এক্স্যাক্টলি স্যার। অবশ্যই দুঃখজনক ঘটনা। এবং এই যে 1 লাখের মধ্যে চাকরির যে ব্যাপারটা স্যার, এখানে রিটেনের টেকা ছাড়াও আরেকটা বিষয় কাজ করে। যেমন ধরেন স্যার, যার একজনের উপজেলায় ওই কলেজের নিয়োগ অ্যাপ্লাই করলো, ওই পোস্টটা আছে কিনা স্যার, ওই পদ খালি আছে কিনা, না থাকলে তো স্যার ওনাকে টিকাবে না। এখন আপনি এগুলো স্যার একটু বোঝার ব্যাপার আছে। এখন আমি তোমাকে এই ফাঁকে একটু বলি অবশ্যই তোমাকে, স্যার। যে তুমি মানে তোমার চাকরির প্রস্তুতিটা যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নেন বা অন্য যারা চাকরির প্রস্তুতিটা নেন, আমাদের কাছে 2টা চাকরির প্রস্তুতি, মানে 2 ধরনের। আমি একদম স্পষ্ট বলে একটু সময় নিয়ে, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে একজন লোক নেবে, আমাকে প্রস্তুতিটা এমনভাবে রাখতে হবে একজনই যেন আমি হই। আমার বন্ধু হইছে স্যার, একজন নিছে যেমন নৌবাহিনীতে, একজনই হইছে। যে আমার প্রশ্ন ফাঁস হয়েছিল, আমার এখনো মনে আছে, তোমার আনসার বিডিপি অ্যাডজুডেন্টে, তো আমার তো 97, আমি 97 পেয়েছিলাম, আমি একটু 97টা কারেক্ট করে আসছি 100-র মধ্যে। কিন্তু তোমার ইসে গিয়ে পারিনি, সাব রেজিস্টারে গিয়ে পারিনি, ওইখানে 92 বা 93, আমার এই অনেক আগের কথা, তো এক্সাক্ট ফিগারটা মনে নেই, কিন্তু ওইখানে আমি পারিনি। তো যাই, তারপরেও এগুলো পার্ট অফ লাইফ। কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা ভিন্ন বিষয়। আপনাকে শুধু এইটুকু মনে রাখতে হবে যে আপনার একটা চাকরির দরকার। আর এই কারণেই বারবার এনটিএসসি এবং প্রাইমারি নিয়ে আমি কথা বলি, কারণ অনেকের জন্য প্রাইমারি চাকরি তার জন্য বিসিএস এর থেকে আরো বড় কিছু, তার জীবনের জন্য। যদি কেউ বিসিএস ক্যাডার হতে পারেন, ওয়েলকাম জানাবো। আমাদের কাছে হিউজ পরিমাণ রিসোর্স আছে। আমার নিজেরই প্রায় 17-18 বছরের পড়ানোর অভিজ্ঞতা আছে। এতগুলো বিসিএস টিকে এসেছি, এতগুলো চাকরি করে এসেছি, সরকারি চাকরি। তো ওইটা নিয়ে অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম জানাবো, এবং আশা করি সবচেয়ে ভালো কিছু পাবেন এবং ভিন্ন কিছু পাবেন। কিন্তু তারপর আমরা প্রায়োরিটি দিই আপনাদের একটা চাকরির দরকার, সেটার জন্য সবচেয়ে সহজটাই হচ্ছে এই চাকরি। এক্স্যাক্টলি স্যার। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।